নমস্কার, কথাস্কোপে আপনাদের স্বাগত। কথাস্কোপে আজ আমরা আলোচনা করব সিএএ নিয়ে। সিএএ আজকের দিনে একটি বিরাট রাজনৈতিক আলোচনার বিষয়। সিএএ সংক্রান্ত এই আলোচনায় আজ থাকছে কিছু প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টা। প্রশ্নের মধ্যে যেমন হতে পারে, সিএএ উদ্বাস্তুদের জন্য খড়কুটোর মতো কি? সিএএতে আবেদন করলে আমি কি বেনাগরিক হয়ে যাব? আমার এতদিনে অর্জিত সব কিছু, যেমন শিক্ষাগত যোগ্যতা, জমিজমা ইত্যাদি কি আমার বেহাত হয়ে যাবে? তো এই সংক্রান্ত আলোচনা শুরু করার আগে আমি একটি মেসেজ পড়তে চাই, যেটি আমাদের হোয়াটসঅ্যাপে আমার এক বন্ধু আমাকে এই সিএএ নিয়ে আলোচনার সময় পাঠিয়েছিল। তো আমি পড়ছি, আপনারা শুনুন। আমি একজন উদ্বাস্তু সন্তান। আমার বাবা এবং মা 1971 সালে ভারতে উদ্বাস্তু হয়ে এসে আবার নবগঠিত বাংলাদেশে ফিরে যান। তারপর আবার সম্ভবত 1976 সালে আবার ভারতে আসেন। আমার জন্ম 1978 সালে হলেও যেহেতু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ও সর্বশেষ অ্যানেক্স অনুযায়ী 1950 থেকে 2004-এর মধ্যে আমার মা বাবা বা ওদের কেউই ওই সময় ভারতীয় নাগরিক ছিলেন না, তাই জন্মসূত্রে আমিও ভারতীয় নই। এমনকি আমার সন্তানও জন্মসূত্রে ভারতীয় নয়। শুনতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু নাগরিকত্বের বিষয়ে কঠোর ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এটাই সত্য। ওই সময়ে এত কড়াকড়ি ছিল না, তাই আমরা স্বাভাবিকভাবে রেশন কার্ড পেয়েছি, টিএন সেশনের সময় ভোটার কার্ড এবং পরবর্তীতে চালু হওয়া আধার কার্ডও পেয়েছি। কিন্তু জানি, ভোটার বা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তবে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয়রা ছাড়া সাধারণত কেউ ভোটাধিকার পায় না, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার আমাদেরকে ভোটাধিকার দিয়েছে। সেই সূত্রে আমরা বলতেই পারি আমরা ভারতীয় নাগরিক। ভালো কথা, কিন্তু সেই নাগরিকত্ব কি সাংবিধানিকভাবে স্বীকৃত? সেইটাই প্রধান বিবেচ্য বিষয়। কারো মনে হতেই পারে কেউ অবৈধভাবে ভোটাধিকার পেয়েছে। তাদের জন্য এইখানে বড় একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। এই ব্যাপারটি নিয়ে কোনো সরকারি কাজ করেনি, শুধু বলেছে আমাদের ভোট দাও, তাহলে তোমাদের কেউ তাড়াবে না, আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এভাবে আমাদের সাথে বছরের পর বছর ধরে খেলা হয়েছে। সিএএ 2019 এই ব্যাপারটি সুরাহার প্রথম এবং আংশিক পদক্ষেপ বলে আমি মনে করি। এতকাল সব দল আমাদের না তাড়ানোর মৌখিক গ্যারান্টি দিয়েছে, আর আজ এই 2024-এ দাঁড়িয়ে আমরা না বিতাড়িত হওয়ার সাংবিধানিক আংশিক গ্যারান্টি পেলাম। কেন আংশিক, সেটা নিয়ে হয়তো আরও বিস্তৃত আলোচনার পরিসর রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, নাগরিকত্ব পেতে পোর্টালে আবেদন করতে হবে কেন? 1955-এর মতো আইন করলে হতো না যে 2015 আগে যারাই ভারতে এসেছে তারাই ভারতের নাগরিক? হতে পারত, হলে ভালোই হতো। উদ্বাস্তুরা স্বস্তি পেত। জাতভেদে নাগরিকত্ব নিয়ে আজকে যেই রাজনৈতিক ডামাডোল, সেটা কম হতো। তবে এতকাল কোনো রাজনৈতিক দলই এটা করার উদ্যোগ নেয়নি। এটা খুবই কঠিন একটি বিষয়। বিজেপি যে উদ্যোগটা নিয়েছে, এতেও তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়। উদ্দেশ্য কি উদ্দেশ্য থাকতে পারে? দেশভাগের সময় তাদের মতাদর্শী যেসব ব্যক্তিত্বের মতামত উপেক্ষা করে পাকিস্তানের অংশ মুসলিম আর ভারতের অংশ ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে গঠন করা হয়েছে, সেই সব ব্যক্তিবর্গের আবেগের কিছুটা মূল্যায়ন হয়তো এই সিএএর মাধ্যমে করা হয়েছে।
আর সে কারণেই মুসলিমদের হয়তো বাদ রাখা হয়েছে। 1955-এর মতো আইন করলে সেটা কোনো স্পেশাল অ্যামেন্ডমেন্ট হতো না, হিন্দু মুসলিম সবাই নাগরিকত্ব পেত। দেশভাগের সময় গান্ধীজি আশ্বাস দিয়েছিলেন যে সব হিন্দু পাকিস্তান অংশ থেকে নানাবিধ সমস্যায় এই সময় ভারতীয় অংশে আসতে পারছে না, পরবর্তীতে তারা এলে তাদের জায়গা করে দেওয়া হবে, তাদের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে এই আশ্বাসের উপর ভিত্তি করে কোনো সরকারি কোনো কাজ করেনি বা কোনো অ্যামেন্ডমেন্ট বা এই ভারতীয় সংবিধানে কখনোই যোগ করা হয়নি। বিজেপির ভাষ্যমতে এখান থেকেই এই সিএ এর চিন্তাধারার শুরু। আরও কিছু সমস্যার কথা প্রচার করা হয়েছে, যেমন মুসলিম উগ্রবাদী ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমস্যা এবং এগুলো রোধ করা। তবে এই ব্যাপারে কিছু প্রশ্ন রয়ে গেছে। সিএ সম্পর্কে অনেকেই সন্দিহান, অনেকেই উদ্বিগ্ন। যেমন প্রশ্ন, পোর্টালে আবেদন করা কি জরুরি? হ্যাঁ, উদ্বাস্তুদের কারো কারো মনে হতে পারে যে আমি কেন পোর্টালে আবেদন করতে যাব। তবে আমি বলবো, উদ্বাস্তুদের কারো যদি মনে হয় তার নাগরিকত্বকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, তাহলে সে আবেদন করে নাগরিকত্বের শংসাপত্র নিতে পারে। আরও প্রশ্ন আসতে পারে, সহজে কোন ডকুমেন্টের মাধ্যমে আবেদন করা যেতে পারে? সেক্ষেত্রে 2015 সালের আগের কোনো ডকুমেন্ট, যেমন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আর এসব না থাকলে কোনো ভারতীয়, আপনাকে চেনে সেরকম কোনো ভারতীয় বা ভারতীয়দের সাক্ষ্য এবং একটি এফিডেভিট, নিজস্ব স্বীকারোক্তির একটা এফিডেভিট দিয়ে এই বিষয়ে আবেদন করা যেতে পারে। আর এই সব কিছু সম্ভব না হলে সংশ্লিষ্ট অফিসারদের সাথে কথা বলতে হবে যে এর ওয়ে আউট কী আছে, এর আবেদনের উপায় কী হতে পারে বা কীভাবে সে আমি নাগরিকত্ব পেতে পারি। আরও একটা প্রশ্ন উঠছে যে সিএতে আবেদন করলে আমি কি বেনাগরিক হয়ে যাব? সিএতে আবেদন করলে আপনি বেনাগরিক হয়ে যাবেন, এই বাক্যটাই মিথ্যা। আপনার নাগরিকত্বের বিষয়টি সাংবিধানিকভাবে অমীমাংসিত বলেই আপনি আবেদন করছেন। অতএব আমি বেনাগরিক হয়ে যাব এইরকম ক্লজটা এই আলোচনার ক্ষেত্রে আসে না। সিএতে আবেদন করলে আমার এতদিনের অর্জিত শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তি, জমিজমা ইত্যাদি কি আমার হাতছাড়া হয়ে যাবে? সিএতে এই সংক্রান্ত বিষয় আলাদা করে কিছু বলা নেই। তবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে ভারতীয় আদালত ভারতীয় সংবিধানের মানবিক অধিকার সংরক্ষণের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেয়। তাই নাগরিক বৈধতার অজুহাতে রাষ্ট্রীয়ভাবে কারো সম্পত্তি কেড়ে নেওয়ার উদাহরণ এখনো পর্যন্ত তেমন নেই। আর শিক্ষাগত স্বীকৃতি এটা কেড়ে নেওয়া যায় না। একজন দেশহীন মানুষেরও শিক্ষার অধিকার আছে। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, সিএ বাতিল করার দাবি উঠছে নানা মহল থেকে। তবে আমাদের দাবি কোনো রাজনীতি নয়, এটা বাতিল নয়, সংশোধনী আনুন। দরকারে মুসলিমদেরও এই আইনের আওতায় আনুন, যাতে সব পক্ষই সন্তুষ্ট থাকে। যা যা সংশয় আছে সেসবই দূর করুন। তবে আইনটি পুরোপুরি বাতিল হয়ে গেলে উদ্বাস্তুদের হাতে আর খড়কুটোটুকুও থাকবে না। তারা আবার আগের মতোই ভেসেই বেড়াবে। আর তুমি কি এই দেশের নাগরিক, এই প্রশ্নে হয়তো পালিয়ে বেড়াবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।